আসসালামু আলাইকুম। আজকে দিনে ভিডিও করাটা আসলেই কষ্টের এবং শোকের। কারণ রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। আমাদের ছোট, ছোট শিশু সন্তানরা নিহত হয়েছে। মৃত্যুর সংখ্যা বাড়ছে। কালকে রাত পর্যন্ত ছিল ২২, আজকে আরও ৫ জন যুক্ত হবার পর ২৭ জন। ২৫ জন আ খুবই ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে। সেগুলো আমরা হাসপাতাল সূত্র থেকে দেখছি। তার মানে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে। কোথায় যে শেষ হবে জানি না। শুধু মৃত্যু না, যারা বেঁচে আছে তারাও ভালো নেই। তারাও শোকাহত, তারা মুষড়ে পড়েছে, দুমড়ে পড়েছে এবং মারাত্মক একটা ট্রমা। আজকে ওই স্কুলের উপর দিয়ে যখনই প্লেন নামছিল বা উঠছিল, শব্দ পেয়েই তারা কিন্তু আঁতকে উঠে আকাশের দিকে তাকাচ্ছিল যে এই মনে হয় আবার ভেঙে পড়ল। এমন একটা ট্রমা। এই ট্রমা বহুদিন তাদেরকে বহন করতে হবে। এটা বাস্তব। সেই বাস্তবতার মধ্যে এরকম শোক, তার মধ্যে দুটি ভিন্ন বাস্তবতা দেখলেন আমাদের দুই উপদেষ্টা, আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তাদেরকে ঘিরে বিক্ষোভ, প্রচণ্ড বিক্ষোভ শিক্ষার্থীদের, এবং নিশ্চয়ই তার কারণও আছে। এখনও জানে না যে আসলে শিক্ষার্থীরা যে কতজন মারা গেছে। সেই কারণে তারা নিহতদের পুরো নাম পরিচয়, আহত কতজন তাদের পুরো নাম পরিচয়, শিক্ষার্থী পরিবারকে ক্ষতিপূরণ, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ এবং পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে নতুন আধুনিক এবং নিরাপদ বিমান চালুসহ বিভিন্ন দাবিতে তারা ৬ দফা দাবিতে তারা বিক্ষোভ করছেন। সেই বিক্ষোভের মুখে দেখলাম যে আসিফ নজরুল এবং সিআর আবরার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কিন্তু আসিফ নজরুলের জন্য একটু তার একটা নিশ্চয়ই আলাদা একটা মর্মবেদনা তিনি অনুভব করবেন। ঠিক ১ বছর আগে তার পক্ষেই ছিল মানে জনস্রোত, অথবা তার সমর্থনেই মানুষের একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ছিল। শেখ হাসিনার পতনের আন্দোলনে তিনিও একজন সৈনিক। তার লেখনী, তার স্ট্যাটাস, তার বক্তব্য যথেষ্ট ঝাঁকুনি দিয়েছে ১৫ বছর। ফলে যখন তিনি আইন উপদেষ্টা হন, তখন শিক্ষার্থী জনতা বিপুলভাবে তাকে সমর্থন দিয়েছিল। আজকে কখনোই তাকে এই ১ বছরে রাস্তাঘাটে কটূক্তির মুখে পড়তে হয়নি। কিন্তু আজকে দেখলাম যে সেই শিক্ষা প্রতিষ্ঠানে ভুয়া ভুয়া করে চিৎকার শিক্ষার্থীদের। আরও অনেক কটূক্তি আছে, যাক সেটা বড় কথা না। এমন একটা পরিবেশে আইন উপদেষ্টা আসুক আর যেই আসুক না কেন, এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হবে। শিক্ষার্থীরা প্রায় সবাই, আমি বলবো যে যারা বেঁচে আছে তারাও আক্রান্ত। তাদের কেউ না কেউ সহপাঠী, কেউ না কেউ পরিচিত মুখগুলো আজকে তারা পাচ্ছে না। এই একটা কোলাহলপূর্ণ বিশাল একটা খুবই খ্যাতিমান একটা শিক্ষা প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে গেল একটা বিমান বিধ্বস্ত হওয়ার পর। বিমানটা বিধ্বস্ত হয়েছে, কিন্তু স্কুল বিধ্বস্ত হয়েছে, বহু মানুষের জীবন কিন্তু বিধ্বস্ত হয়ে গেছে। এখন তারা শোক কাটিয়ে বিক্ষোভ করতে শুরু করেছে। তাদের ভবিষ্যৎ নিরাপত্তা কী? যারা মারা গেল তাদের দায় কে নেবে? রাষ্ট্র কীভাবে এই দায় বহন করবে? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে অগ্নিদগ্ধ যারা, তাদেরকে প্রয়োজনে বিদেশে চিকিৎসা করা হবে। কিন্তু আসলে চিকিৎসাটাই কি বড় কথা? অবশ্যই বড় কথা। কিন্তু তার চেয়ে বড় কথা হলো যেই পরিস্থিতি, যেই ভয়াবহতা, সেই ভয়াবহতার ধকল কাটানো কীভাবে সম্ভব? কোন চিকিৎসা দেবেন? আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা এবং যেই দাবিগুলো তারা করছে, আধুনিক বিমান চলাচলের রুট পরিবর্তন করতে হবে, তাদেরকে নিরাপত্তা দিতে হবে, সেই নিরাপত্তা কি আমরা দিতে পারবো? আমি কালকে দেখলাম একজন প্রাক্তন শিক্ষার্থী বলছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী চেয়েছিলেন যে এখানে যাতে এই স্কুলটা, ভবনটা না হয়। একেবারে তেজগাঁর সেই রানের শেষ মাথায় দিয়াবাড়ি, সেই দিয়াবাড়িতে এই
প্রতিষ্ঠানটা বিপজ্জনক। বিপজ্জনক বলেই মানে আমরা সিভিল এভিয়েশনের যে আইন কানুন খুব কঠিন, বহু দূরত্বে থাকতে হবে অবকাঠামো, এবং তার একটা উচ্চতা থাকবে, যত দূরে যাবে তত বাড়বে, কিন্তু যত কাছে থাকবে কিন্তু সেগুলো দুমড়ে মুচড়ে শেষ। শেখ হাসিনা চাননি, কিন্তু তারপরও তো হয়েছে, তার সময় তো হইল। এবং এই ভবন হওয়ার জন্য বোধহয় শিক্ষার্থীরাই বা শিক্ষকরা আন্দোলনও করেছে। ফলে আজকে এই দায় দায়িত্ব সবারই, বিচ্ছিন্নভাবে কাউকে বলা যাবে না। রাষ্ট্র শেখ হাসিনার দায়িত্ব ছিল, তিনি বুঝলেন যে এরকম একটা ঝুঁকি হবে, তারপর তার সর্বশক্তি নিয়োগ করা উচিত ছিল জন্য এখানে স্কুল না, স্কুল অন্য জায়গায় হবে, অন্যত্র জায়গার ব্যবস্থা করা উচিত ছিল। আজকে এইটা হুট করে বলা যাবে না যে এটা বিমান বাহিনীর ব্যর্থতা, এটা রাষ্ট্রের ব্যর্থতা, এটা সবার ব্যর্থতা। এই জায়গা থেকে শিক্ষা নেওয়াটা হলো খুব জরুরি কথা। আজকে আইন উপদেষ্টাকে অপমান করে বা সিআর আবরার শিক্ষা উপদেষ্টাকে অপমান করে কি হবে? যেটা দরকার সেটা হলো এই পরিস্থিতির উত্তরণে একটা সঠিক সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।